বাংলা নববর্ষ। দেশজুড়ে চলছে বিশাল আয়োজন। রমনার বটমূলে নানান বয়সের মানুষের আনাগোনা। মঙ্গল শোভাযাত্রায় হাঁটছে ছোট বড় সবাই। নববর্ষ উপলক্ষে আফসানা হক বিশাল আয়োজন করেছেন। বান্ধবীর পরিবারকে দাওয়াত দিয়েছেন, আর সাথে মায়ানকেও বলেছেন আসতে। ফারদিনকে পোড়ানোর সুবাদে সেও এখন এই পরিবারের সদস্যের মতো। তানজিফের পরিবার উপস্থিত হয়েছে বেশ কিছুক্ষণ হয়েছে। আসহাব শেখ আর তাজওয়ার নৌশাদ নিজেদের মধ্যে আলাপচারিতা চালাচ্ছে। তানজিফ ফারদিনের সাথে। পুষ্পিতার বিছানায় শুয়ে পায়ের উপর পা তুলে কার্টুন দেখছে তিতির। আশেপাশে কি হচ্ছে এতে তার কোনো খেয়াল নেই। আজ সুযোগ পেয়েছে কার্টুন দেখার, সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে সে। সুমনা এহমাদ আর আফসানা হক রান্নাঘরে। হাতে হাতে এটা ওটা এগিয়ে দিচ্ছে পুষ্পিতা। পুষ্পিতা কাজের ফাঁকে এক ছুটে নিজের রুমে এসে মায়ানকে মেসেজ পাঠালো, আপনার আসতে আর কতক্ষণ? সঙ্গে সঙ্গে ওপাশ থেকে উত্তর আসলো, এই তো রাস্তায়। উত্তর পেয়ে পুষ্পিতা মোবাইল রেখে বিছানার দিকে তাকাতেই থতমত খেয়ে গেল। তিতির তার দিকে কেমন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। তিতির বাচ্চা মেয়ে, তবুও পুষ্পিতার চোরের মন পুলিশ পুলিশ। তিতির কিছু জিজ্ঞেস করার আগেই মেকি হাসি দিয়ে দ্রুত গতিতে রান্নাঘরের দিকে পা বাড়ায়। পুষ্পি তাড়াতাড়ি পেঁয়াজ দুটো কেটে দে, বেরেস্তার জন্য লাগবে বলে পেঁয়াজ দুটো পুষ্পিতার হাতে দেওয়ার আগেই আফসানা হকের হাত থেকে সুমনা এহমাদ ছো মেরে নিয়ে যান। তুই গোসল করে নতুন জামা পরে আয় পুষ্পিতা, আমি কেটে দিচ্ছি। আফসানা হক কিছু বলার ধমকে উঠলেন সুমনা এহমাদ। দুপুরের খাবার খাওয়ার সময় হচ্ছে, মেয়েটা এখনো রেডি হয়নি, তারপর একটু সাজগোজ করবে। আর তুই ওকে খাটাচ্ছিস? এই পুষ্পি যা তো তুই। পুষ্পিতাও বাধ্য মেয়ের মতো চলে এলো। গোসল শেষে পুষ্পিতা মাথায় তোয়ালে পেঁচিয়ে ড্রয়িং রুমে পা রাখে। রান্নাবান্না প্রায় শেষ। এক এক করে সবগুলো খাবার ডাইনিং টেবিলের উপর রাখা। ড্রয়িং রুমে সবাই থাকলেও পুষ্পিতা খুঁজল মায়ানকে। চারপাশে নজর বুঝতে পারল মায়ান এখনো আসেনি। সে কি, তোর এতক্ষণ লাগলো গোসল সারতে? সুমনা এহমাদের কথায় মাথা উঁচিয়ে তাকায় তানজিফ। একমনে মোবাইল চাপছিল সে। পুষ্পিতার দিকে তাকাতেই নজর আটকে যায় তার। গোসলের পর মানুষ স্নিগ্ধ হয়ে যায়। না থাকে সৌন্দর্য বাড়ানোর বাহ্যিক আস্তরণ, আর থাকে ধুলোবালির প্রলেপ। চোখমুখ থাকে প্রফুল্ল। পুষ্পিতাকে স্নিগ্ধ সতেজ দেখে তানজিফের চোখের তৃষ্ণা যে আরও কয়েক গুণ বেড়ে গেল। ব্যাকুল তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল অনিমেষ। আচমকা কলিং বেলের আওয়াজে সম্বিত ফিরে পেল। সামলে নিল নিজেকে, তারপরও বেহায়া চোখ শুধু পুষ্পিতার দিকে চলে যায়। মনে হয় মায়ান এসেছে। ফারদিনের টিচার? প্রশ্ন করলেন সুমনা হক। হুম বলে সদর দরজার দিকে এগিয়ে গেলেন আফসানা হক। ওহ বলে তিনি পুষ্পিতার হাতটা শক্ত করে ধরলেন। আদেশের স্বরে পুনশ্চ বললেন, পহেলা বৈশাখ বলে আমি তোর জন্য একটা শাড়ি এনেছি, সেটাই পরবি এখন তুই। বলেই টেনে নিয়ে গেলেন রুমে। খোলা চুল, ছেড়ে দেওয়া আঁচল, লাল জামদানিতে বেশ মানিয়েছে পুষ্পিতাকে। সুমনা এহমাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে পুষ্পিতার কনিষ্ঠ আঙুলে আস্তে করে কামড় দিল। কি করলে এটা আন্টি? নজর কাটালাম, যেন কারো নজর না লাগে তোর উপর। লাল শাড়িতে তোকে পুরো বউ বউ লাগছে। বউ বউ কথাটা শুনতেই লজ্জায় মিয়ে গেল। লজ্জা না পেয়ে তাড়াতাড়ি চল, এখনই ডাক পড়ল বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন সুমনা এহমাদ।
পুষ্পিতার ভীষণ লজ্জা করছে শাড়ি গায়ে সবার সামনে গিয়ে দাঁড়াতে। মায়ানের কথা মনে হতেই লজ্জায় আরও আর্স্ট হয়ে গেল। ধীরস্থির পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াল সে। তার উপস্থিতি এখনো কেউ টের পায়নি। পুষ্পিতা তিতিরের দৃষ্টিগোচর হতেই প্রশ্ন করল, আপু আজ কি তোমার বিয়ে? পিলে চমকে উঠে তার। প্রগাঢ় ত্রোপায় মাথা নুয়ে মেঝে খুঁটতে থাকে। সবার দিকে তাকাতে তার কেমন অস্বস্তি হচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য যেন তানজিফের হৃদক্রিয়া বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস নেওয়ার গতি সে টের পাচ্ছে না। নিঃশ্বাস যেন থেমে গিয়েছে কোথাও। পুষ্পিতা মাথা উঁচিয়ে মায়ানের দিকে চাইল। পুষ্পিতার দৃষ্টি অনুসরণ করে তানজিফও সেদিকে দৃষ্টিপাত করল। মায়ানের দিকে চোখ যেতেই বুক গলিয়ে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। চোখ বুজে নিজেকে নিজে বলল, নিষিদ্ধ বস্তুর দিকে ঝোঁক বাড়াস না। শেষে কষ্ট ছাড়া আর কিছুই পাবি না। কেন বিয়ে ছাড়া কি শাড়ি পরতে মানা? সুমনা এহমাদ নিজের মেয়েকে প্রশ্ন করলেন। তাহলে আপু লাল শাড়ি কেন পরেছে? সেই দিকে মন নেই মায়ানের। শাড়ি পরিহিত পুষ্পিতাকে দেখে থমকে গেল মায়ান। এক মুহূর্তের জন্য যেন থেমে গেল তার ঘড়ির কাঁটা। মায়ানের খুব ইচ্ছে করছে তার পুষ্পিতা নামক মেয়েটাকে একটু ছুঁয়ে দিতে। কপালে ছোট্ট একটা উষ্ণ স্পর্শ দিয়ে আবেগী গলায় বলতে, আমি রোজ আপনার প্রেমে পড়তে চাই নতুন করে নতুনভাবে। থাকবেন শেষ পর্যন্ত? তবে জনসমম্মুখে এসব করা যাবে না ভেবেই তপ্ত শ্বাস ফেলে। সে কখনো পুষ্পিতাকে শাড়িতে দেখেনি, আর না কখনো আবদার করেছে শাড়ি পরার। এমনিতেই পুষ্পিতার প্রেমে সে আহত। শাড়িতে পুষ্পিতাকে দেখে সে নিহতি হয়ে যাবে। কাশির শব্দে গাঢ় চিন্তায় ছেদ পড়ে মায়ানের। বার কয়েক পলক ফেলে তানজিফের দিকে তাকাল। তানজিফ একগাল হেসে বলল, কোথায় হারিয়ে গেলেন স্যার? তানজিফের প্রশ্নে বিস্তীর্ণ হাসল মায়ান। কোথায় হারাবো, এখানেই তো আছি। তানজিফ পুষ্পিতার দিকে চেয়ে শুকনো কণ্ঠে বলল, তা তো দেখতেই পাচ্ছি। কখন থেকে ডাকছে খাওয়ার জন্য, চলুন। মায়ান লাজুক হেসে জবাব দিল, চলুন। কানে মোবাইল ঠেকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে পুষ্পিতা। মায়ানও কিছু বলছে না আর সেও না। নিঃশ্বাসের আধান কর্ণকুহরে ধাক্কা দিচ্ছে বারংবার। নিস্তব্ধতাকে বিদায় জানালো মায়ান। খুব নরম স্বরে প্রশ্ন করল, তানজিফ নামের ছেলেটাকে আপনাকে পছন্দ করে, তাই না ফুলবানু? মায়ানের প্রশ্নে স্তম্ভিত পুষ্পিতা। হকচকিয়ে গেল সে। জবাব না দিয়ে একেবারে নিসাড়া রইল। উত্তর দিচ্ছেন না যে? নির্জীব পুষ্পিতা বিষণ্ণ স্বরে জবাব দিল, হুম। একে তো ছেলেটা বেশ স্মার্ট, আপনাদের স্ট্যাটাসের সাথে যায়। তার উপর ছেলেটা আন্টির বান্ধবীর ছেলে। বাবা ব্যবসায়ী, পারিবারিকভাবে সচ্ছল। এমন একটা ছেলেকে ছেড়ে আমাকে কেন চয়েজ করলেন? দেখতে স্মার্ট আর বাবার টাকা থাকলেই যে ভালোবাসতে হবে এমনটা তো কোনো সংবিধানে লেখা নেই, তাই না? আমি যাকে অনুভব করব নিশ্চয়ই তাকেই ভালোবাসি। চোখ বন্ধ করলে আমি যাকে অনুভব করি তার সাথেই আছি আমি। কতদিন হলো আপনাকে পছন্দ করে? অনেক বছর, সেই কলেজ লাইফ থেকে। এতদিন বলেন কেন আমাকে উনার কথা? আপনি যদি ইনসিকিউরড ফিল করব তাই? হয়তো বা। শব্দবহুল হাসল মায়ান। এতটা বোকা আমি নই। তাকে পছন্দ করার হলে, ভালোবাসার হলে নিশ্চয়ই আমার কাছে আসতেন না। আমার হতেন না কখনো।
আপনি বুঝলেন কি করে তানজিফ যে আমাকে পছন্দ করে? আমি উনার চোখে কখনো দেখেছি মুগ্ধতা, আবার কখনো দেখেছি চোখ জোড়ায় তৃষ্ণা, আবার কখনো ভেসে উঠেছে হাহাকার। এক আকাশসম মুগ্ধতা। আপনি তাকিয়েছিলেন না? কিন্তু আমি যে দেখলাম কেউ তাকিয়েছিল আমার দিকে। হাসল মায়ান। আমাদের ব্যাপারে উনি জানেন? প্রশ্ন করল সে। হুম। হয়তো সেজন্য নিজেকে সামলানোর চেষ্টা করেছেন, তবে শত চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারেনি। আপনার চোখে পড়েই গেল। বাদ দিন এসব কথা। শিমুলের বিয়ের দিন তো চলে এলো। কবে বাড়ি যাচ্ছেন? বরের জন্য পছন্দ করা আংটিটা এখনো বানানো হয়নি। ওটা বানানো হলেই যাব। কয়েকদিন আগেই যাওয়া লাগবে। আব্বা একা সব সামলে উঠতে পারবে না। তবে তাই করুন। ফুলবানু? জি। আন্টি আঙ্কেল একটু বুঝিয়ে চলে আসুন না বিয়েতে। ওরে বাপরে, আমি কিছু বলতে গেলে মা টের পেয়ে যাবে। বলবে আমার এত আগ্রহ কেন যাওয়ার জন্য। এমনিতে কোনো দাওয়াতে গেলে আমি আনইজি ফিল করি। এখন আগ্রহ দেখালে সন্দেহ করতে পারে। ওকে, আপনাকে একটা কথা বলা হয়নি ফুলবানু। কপালে চিন্তার ভাঁজ পড়ে পুষ্পিতার। উদ্বিগ্ন, অধীর প্রশ্ন করল। কি কথা? এই অভাবের জীবনে আলহামদুলিল্লাহ যা চেয়েছি তাই কোনো না কোনো ভাবে পেয়েছি। জীবনে আরও একটু সফলতা পাওয়ার জন্য আপনাদের কাউকে না জানিয়ে আরও একটা কাজ করেছি। কি কাজ? আপনার জন্য এটা বিগেস্ট সারপ্রাইজ ফুলবানু। ফুলবানু, আমি আপনাকে সামনাসামনি বলতে চাই। আমি দেখতে চাই খবরটা শোনার পর খুশিতে ছলছল করা আপনার দুচোখ। চাকরি পেয়েছেন আপনি? ওহ, তাহলে আমরা কাল দেখা করি। আগে বাড়ি থেকে আসি, তারপর আপনার এক্সপ্রেশন আমি দেখব। আপনি তো টেনশনে ফেলে দিলেন। যতদিন না বলবেন ততদিন শান্তিতে ঘুমোতেও পারব না। সবুরে মেওয়া ফলে। একটু সবুর করুন। হয়তো পরিবর্তন আসবে আমাদের সম্পর্কে। শিমুলের বিয়ে শেষ অনেক দিন। মায়ান ঢাকা ফিরেছে আজ 5 দিন। গত 5 দিনে মায়ানের মাঝে অনেক পার্থক্য খেয়াল করেছে পুষ্পিতা। সহজে কল রিসিভ করে না। নিজেও কল দেয় না। কখনো কখনো রিসিভ করে, হা না বলে কল কেটে দেয়। ফারদিনকে পড়াতে আসে। পড়ানো শেষ হলে আবার চলে যায়। পুষ্পিতার দিকে তাকায় না অবধি। পুষ্পিতা কাতর নয়নে চেয়ে থাকে মায়ানের যাওয়ার পানে। নিস্তব্ধ রজনী। আগে এই সময়টায় দুজন প্রেমালাপে মত্ত থাকত। ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল পুষ্পিতা। মায়ানের নাম্বারটা কল লিস্ট থেকে বের করে ডায়াল করল। রিং হলো কিন্তু রিসিভ হলো না। পুষ্পিতা আবার ডায়াল করল। এবারও রিসিভ হলো না। একের পর এক কল দিয়েই গেল সে। পুষ্পিতা দেখতে চায় মায়ান কতক্ষণ কল রিসিভ না করে থাকতে পারে। এক পর্যায়ে কল রিসিভ হল। এক মুহূর্ত দেরি করল না পুষ্পিতা। ভনিতা ছাড়াই জিজ্ঞেস করল, আপনি বলেছিলেন বাড়ি থেকে আসার পর আমাকে সারপ্রাইজ দিবেন। এটাই বুঝি সেই সারপ্রাইজ? আমাকে একটু একটু আপনার থেকে দূরে সরিয়ে দেওয়া? মায়ান নিশ্চুপ। কণ্ঠনালী গলিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। গলা ধরে আসছে তার। আমি আপনার কাছে কিছু জানতে চেয়েছি মায়ান। এভাবে চুপ করে থাকবেন? আপনার এই স্তব্ধতা আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। এমন সারপ্রাইজ আমার দরকার নেই মায়ান।
আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দিবেন না। আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ। বলতে বলতে কেঁদে দিল পুষ্পিতা। পুষ্পিতার কান্নার নিনাদ মায়ানের বুকে প্রকাণ্ড প্রলয়ের সূচনা করছে। হাত মুষ্টি বদ্ধ করে নীরস গলায় বলল, আপনি কাল দেখা করতে পারবেন? চোখ মুছে নিল পুষ্পিতা। স্বাভাবিক গলায় বলল, কখন কোথায় আসতে হবে বলেন? বিকেলে আসব কোনো একটা রেস্টুরেন্টে। কথা শেষ করে কপালে হাত ঠেকিয়ে শুয়ে রইল মায়ান। আকস্মাৎ কারো হাতের স্পর্শে চমকে উঠে সে। হাত সরিয়ে আতিককে দেখল। উঠে বসে শক্ত করে জড়িয়ে ধরল আতিককে। আতিক সযত্নে মায়ানে পিঠে রাখল। তুই মেয়েটাকে ছাড়া থাকতে পারবি? জানি না, আমি কিছু জানি না। আমি শুধু জানি আমাকে থাকতে হবে। কণ্ঠ কাঁপছে মায়ানের। আতিককে ছেড়ে দূরে বসল। পুনরায় বলল, মেয়েটাকে ভালোবাসাই আমার দোষ ছিল। যাদের কাঁধে দায়িত্ব থাকে তাদের ভালোবাসতে নেই। রেস্টুরেন্টের কাপল জোনে বসে আছে মায়ান আর পুষ্পিতা। খুব কাছাকাছি। যতটা কাছাকাছি থাকলে নিঃশ্বাস আছড়ে পড়ে গায়ে। প্রগাঢ় ত্রোপায় আর্স্ট পুষ্পিতা। মাথা তুলে তাকাতে পারছে না। হাত কচলে চলেছে সমানে। একটু দূরে গিয়ে বসুন। আর কাপল জোনে এনেছেন কেন? ভয় পাচ্ছেন আমার সাথে একান্তে সময় কাটাতে? যদি আমি উল্টো পাল্টা কিছু করে বসি তাই? তা না। আসলে আমার অস্বস্তি হচ্ছে। বাদ দিন। আমার সারপ্রাইজ কোথায়? সারপ্রাইজ দিল এই তো সবকিছু শেষ। বুঝলাম না। ভ্রু কুঞ্চিত করে বলল পুষ্পিতা। মায়ান কিছু না বলে আচমকাই পুষ্পিতাকে বলিষ্ঠ হাতে শক্ত করে আঁকড়ে ধরল। দৃঢ় আলিঙ্গনে থমকে গেল পুষ্পিতা। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নিঃশ্বাস উঠানামা করছে খুব দ্রুত গতিতে। আপনার কিছু হয়েছে? মাথা ঝাঁকায় মায়ান। তাহলে এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন আপনি? আমার কিন্তু ভালো ঠেকেছে না। আমার কিন্তু এখন চিন্তা হচ্ছে। পুষ্পিতাকে ছেড়ে দিল মায়ান। একটু দূরে গিয়ে বসল। পুষ্পিতার আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে দৃঢ়নিষ্ঠ পোক্ত হাতে ধরল হাত। দৃষ্টি নিবন্ধ করল পুষ্পিতার চোখে। পুষ্পিতা অপ্রস্তুত হয়ে গেল। দৃষ্টি নত করতেই অনুরোধ করল মায়ান, চাহনি নত করবেন না প্লিজ। তাকিয়ে থাকুন। আপনার এই চাহনি আমার পুঁজি। মায়ানের কথার মানে বুঝল না পুষ্পিতা। বিমূঢ় চোখে তাকিয়ে মায়ানের চোখের দিকে। ভিসা পাসপোর্ট হাতে নিয়ে এয়ারপোর্টে বসে আছে মায়ান। আতিক ছাড়া কেউ নেই তার সাথে। এনাউন্সমেন্ট হলো। আতিক মায়ানের পিঠে হাত রাখল। এটাই আমাদের শেষ দেখা দোস্ত। আর কখনো আমাদের এক রুমে থাকা হবে না। নিজের যত্ন নিতে ভুলিস না। আমিও হয়তো পাড়ি জমাবো জীবিকার তাগিদে অন্য কোথাও। যদি বেঁচে থাকি দেশে আসলে কল করিস, দেখা করব। আমার ফুলবানু আতিক। ওকে ছেড়ে যাচ্ছি আমি। আর কখনো আহ্লাদ করে ডাকা হবে না ফুলবানু। মেয়েটাকে সব খুলে বললেই পারতি। হয়তো কোনো বুদ্ধি দিত। আমার মতো স্বার্থপর ছেলেকে ও ডিজার্ভ করে না। ও বেস্ট কাউকে ডিজার্ভ করে, যে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শুধু ওকেই চাইবে। আমি তো হেরে গেলাম নিজের ভালোবাসার কাছে। মোবাইল থেকে পুষ্পিতার একটা ছবি বের করল মায়ান। ছবিটার দিকে তাকিয়ে বিষণ্ণ হাসল সে। আপনার আর আমার দূরত্ব দেশান্তরের না। এই দূরত্ব আমাদের আজন্ম। আমাদের সন্ধি মেয়াদ হয়তো এতটুকুই ছিল।
আপনার বিশ্বাস ভেঙেছি, আপনার কষ্টের কারণ হয়েছি, আমাকে ক্ষমা করে দিয়েন। আফসানা হক তেলের বোতল নিয়ে এলেন পুষ্পিতার রুমে। পুষ্পিতা মোবাইল সামনে রেখে অনিমিক তাকিয়ে আছে, চোখে মুখে চিন্তার ছাপ। মায়ানের সাথে কথা হয় না বেশ কয়েকদিন, সেজন্য অনলাইনেও তেমন একটা যাওয়া হয় না। পুষ্পি, আয় মাথায় তেল দিয়ে দিব, তোর চুলগুলো কেমন উড়ছে। আকস্মাৎ আফসানা হকের ডাকে চমকে উঠে সে, নাক সিটকে বলে, তেল ফেল নিয়ে যাও তো মা। তেল দিল আমাকে কেমন আবুল আবুল লাগে, তেল দিল মাথা ঠান্ডা থাকে, চুল ভালো থাকে, চুলের খাবারই তো তেল। উফ, যাও তো মা, আমি তেল দিব না, হালকা করে দিয়ে দিব। আয়। দিব না আমি। আফসানা হক চোখ রাঙানি দিতে পুষ্পিতা মুখ কালো করে উনার সামনে এসে বসল। আফসানা হক সযত্নে পরম মমতায় পুষ্পিতার মাথায় বিলি কেটে দিচ্ছেন। আরাম বোধ হতেই আবেশে চোখ বুজে রইল পুষ্পিতা। ঘুম পাচ্ছে তার। মা, ফারদিনের টিচার কেন আসছে না? কয়েকদিন পর তো ওর অর্ধবার্ষিক পরীক্ষা। আফসানা হক বিলি দিতে দিতে জবাব দিল, মায়ান তো আর আসবে না, ও তো স্কলারশিপে জাপান গেল পরশু সন্ধ্যায়। পুষ্পিতা স্তম্ভিত, বিস্মিত, হতবাক। মাথা কিঞ্চিত উঁচু করে বিমূঢ় চোখে আফসানা হকের দিকে তাকিয়ে রইল। আফসানা হক যত সহজে বললেন কথাটা পুষ্পিতার জন্য ততটা সহজ ছিল না কথাটা শোনা। হতবিহ্বল হয়ে প্রশ্ন করল, কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। মুখ পাংশুটে বর্ণ ধারণ করে পুষ্পিতা। উদাসীন, আবেগশূন্য, নির্লিপ্ততা কণ্ঠে বিড়বিড় করে আওড়াল, আমাকে যে বলল এই কয়েকদিন কাজের ভীষণ চাপ থাকবে, কথা বলতে পারবে না একদম। আফসানা হক কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করেন, কিছু বললি কি? নিষ্প্রাণ হেসে জবাব দিল, কিছু না তো। তুমি তো বললে না উনি যে স্কলারশিপ পেয়েছে। তোকে এসব বললেই তো তুই বলবি আমি অন্যের সাথে তোর তুলনা দেই, অন্যের সন্তানকে আমি মেধাবী মনে করি, আরও কত কি। সেজন্য কিছু বলেনি। পুষ্পিতা পুনরায় আফসানা হকের হাঁটুতে মাথা রাখল। মস্তিষ্কের ভাবনা, কল্পনা সবকিছু যেন মুহূর্তেই শূন্যে মিলিয়ে গেল তার। অনুভূতিশূন্য চোখে চেয়ে রইল দেয়ালে থাকা টিকটিকির দিকে। ভর সন্ধ্যা। আফসানা হক পুষ্পিতার মাথায় তেল দিয়ে গিয়েছেন ঘণ্টাখানেক হবে। তেল দেওয়ার জন্য কারণে ভ্যাপসা গরম লাগছে তার। বারবার মায়ানের ব্যাপারটা মাথায় ঘুরপাক খাচ্ছে। এত কিছু করে ফেলল তাকে একবার জানালো না পর্যন্ত। স্কলারশিপের জন্য নিশ্চয়ই অনেকদিন ধরে চেষ্টা করছিল, আর তাকে বুঝতে অবধি দিল না। ইতোমধ্যে পুষ্পিতা মায়ানের বাংলাদেশের নাম্বারে কল দেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। নাম্বার বন্ধ থাকবে জেনেও দিয়েছে। যদি কেউ রিসিভ করে তাহলে তো একটু হলেও খবর জানতে পারবে। ব্যর্থ হয়ে সে আতিকের আইডিতে মেসেজ দিল। মেসেজ ডেলিভার্ড হলো, সিন হলো, কিন্তু রিপ্লাই আসলো না। কোনো দিক থেকেই কোনো আশানুরূপ ফল পেল। অশান্ত, উদ্বিগ্ন মনকে সান্ত্বনা দিতে লাগল এই বলে যে মায়ান বলেছিল তাকে সারপ্রাইজ দিবে। হয়তো ক্ষণস্থায়ী দূরত্বে তার চোখ ভিজবে বলে কিছু বলেনি। তবে চিন্তিত মন যে উত্তর জানার আশায় ব্যাকুল তা কি মায়ান জানে? হয়তো জানে না। পুষ্পিতার ভাবনাচ্ছেদ হয় রিংটোনের শব্দে। রিসিভ করে মোবাইল কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে এলো জারিনের কর্কশ গলার স্বর। এই ফাজিল বেডি, এত ভালো খবরটা আমার থেকে কেমনে চেপে গেলি? নীরস স্বরে পুষ্পিতা ফিরতি প্রশ্ন করল। কি ভালো খবর? মায়ান ভাই যে স্কলারশিপে জাপান গেল বললি না কেন? ট্রিট চাইব বলে? তুই জানলি কেমন করে?
তুই কি ভেবেছিস তুই না বললে আমি জানতে পারবো না? মায়ান ভাই একটু আগে তার আইডিতে পোস্ট করেছে। জারিনের বলতে দেরি আর পুষ্পিতার কল কেটে ফেসবুকে লগইন করতে দেরি হলো না। এই তো মিনিট 25 আগে মায়ান পোস্ট করেছে। ক্যাপশন: স্বপ্নকে ছুঁয়ে দেওয়ার আশায় ভিনদেশের মাটিতে পা রাখলাম। মায়ানকে ছবিতে বড্ড প্রফুল্ল লাগছে। স্বপ্ন পূরণের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বলে চোখে মুখে উপচে পড়া আনন্দ। পুষ্পিতার চোখ ছলছল করে উঠল। আর একটা সেকেন্ডও ব্যয় করল না। মেসেঞ্জারে গিয়ে সোজা কল দিল মায়ানকে। পুষ্পিতার বুক দুরুদুরু করছে, শরীর কাঁপছে ক্ষীণ। একেবারে শেষ মুহূর্তে গিয়ে রিসিভ করল মায়ান। খবরটা জানার অধিকার বোধ হয় আমারও একটু ছিল, তাই না মায়ান? নিরুত্তর রইল মায়ান। শুধু মায়ানের নিঃশ্বাসের আধান শোনা যাচ্ছে। কাঁপা কাঁপা গলায় পুনরায় বলল, চুপ না থেকে জবাব দিন না মায়ান। আমার না বড্ড ভয় হচ্ছে। আপনাকে হারিয়ে ফেলার ভয়। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না মায়ানের। গলাটা তৃষ্ণার্ত পথিকের মতো শুকিয়ে কাঠ। মনে হচ্ছে কেউ সেই গলায় চেপে ধরেছে শক্ত করে। ছলছল চোখজোড়া বন্ধ করে নিতেই গাল ছুঁয়ে দিল অশ্রুকণা। নিজের কান্নামাখা কণ্ঠ শোনাতে চাইল না পুষ্পিতা। রুমে চোখ বুলিয়ে পানি খুঁজল, পেয়েও গেল। কান থেকে মোবাইল দূরে সরিয়ে ঢগড় করে খেয়ে নিল পানিটা। আপনাকে জানানোর অধিকার মানে? আপনি আমার রক্তের কেউ? আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? মোটেও না। যখন আমি জাপানে আসার উদ্দেশ্যে প্লেনে উঠেছি তখনই আমাদের মাঝে থাকা সম্পর্কের ইতি ঘটেছে। সরি, হাসতে পারলাম না। খুব বাজে জোকস ছিল। ইট শ নট আ জোক। যে আপনাকে হাসতে হবে পুষ্পিতা। আইম সিরিয়াস। আপনার আর আমার করা সন্ধির বিচ্ছেদ ঘটেছে। এন্ড এটাই রিয়েলিটি। হৃদয় দ্বিখণ্ডিত এক একটা কথা বলতে বুক কাঁপছে মায়ানের। বিচ্ছেদের অসহনীয় যন্ত্রণায় হাহাকার করছে অন্তঃস্থল। আপনি বলেছিলেন আমাকে সারপ্রাইজ দিবেন। এটাই যদি সারপ্রাইজ হয় তবে বলবো খুব লেম সারপ্রাইজ এটা। এই আপনি বাংলা বুঝেন না? চিৎকার করে বলল মায়ান। আপনি আমার সাথে সম্পর্ক ছেদ করলেন অথচ আমিই জানি না। এটা জোকস নয়। আপনার কাছে জোকস মনে হতে পারে, তবে আমার কাছে এটাই বাস্তবতা। মায়ান, নারীর অভিমান কিন্তু খুব গভীর হয়। এরা একবার অভিমান করলে বছর লেগে যায় অভিমান ভাঙতে। নিস্তবদ্ধ হাসল মায়ান। হাসির শব্দ পুষ্পিতার কান পর্যন্ত পৌঁছাল না। ভিনদেশে মায়ানের হৃদয়বেদনা পুষ্পিতা কখনো দেখবে না আর না কখনো জানবে। শুধু দেখবে মায়ানের উপরের কঠিন, শক্ত খোলস। নিজের কণ্ঠ গম্ভীর রাখার যথেষ্ট চেষ্টা করছে মায়ান। কণ্ঠ আর মনের দুর্বলতা বুঝতে দিল চলবে না পুষ্পিতাকে। দূরে সরাতে হবে। যতটা দূরে সরালে আবারও সন্ধি হওয়ার ভয় থাকবে না। আপনি অভিমান করেন আর যাই করেন আমার কিচ্ছু যায় আসে না। আপনি আর আমি এখন ভিন্ন পথের পথিক। রাস্তা আলাদা আমাদের। কোনো একসময় হয়তো ভুলক্রমে এক হয়ে গিয়েছিল। আসলেই আপনার কিছু যায় আসে না? মায়ান খুব করে বলতে চাইল, যায় আসে, আমার যায় আসে। আপনি অভিমান করলে আমার পাগল পাগল লাগে। আপনার মাতাল করা কণ্ঠস্বর যে আমার মন ভালো করার ঔষধ। তবে তা মুখে প্রকাশ করতে পারল না। মুখে প্রকাশ কঠিন একটা শব্দ। না। স্তব্ধ হয়ে গেল পুষ্পিতা। বোকা বনে গেল সে মায়ানের উত্তরে। মুখে আর কোনো রা নেই তার। এত বড় মানসিক চাপটা সে আর নিতে পারছে না। মাথাটা ভীষণ ব্যথা করছে তার।
দেখুন মায়ান, আমি কখনো আপনাকে প্রশ্ন করব না কেন আপনি আমাকে স্কলারশিপের ব্যাপারে বলেননি। কেন আমাকে না জানিয়ে দূরদেশ চলে গেলেন? মাঝপথে আমাকে একা করে দিবেন না। মরে যাব আমি। একটু একটু করে মরে যাব। সহ্য করতে পারবেন? ধোক করে উঠল মায়ানের অন্তর্দেশ। কান্নারা দলা পাকিয়ে ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। তবে তাদের বাইরে আসতে দেওয়া যাবে না। দুচোখ বন্ধ করে মনে মনে আওড়াল, বেঁচে তো থাকবেন আপনি। আপনার বিরহে একটু একটু করে মরে যাব আমি। ভিনদেশে না পাব পরিবার আর আপনার সঙ্গ। কেউ আমার অসুস্থতায় অস্থির হয়ে যাবে না। আর না কেউ আমাকে লুকিয়ে দেখবে। আমার চোখের মুগ্ধতাকে বিদায় জানিয়ে দিয়েছি ফুলবানু। আপনি দেশে আসা অবধি আপনার জন্য অপেক্ষা করব মায়ান। পুষ্পিতার কথায় ভাবনাচ্যুত হয় মায়ান। চোখ জোড়া বুজে কর্কশ, ঠেটা গলায় বলল, অপেক্ষা করবেন কেন? আপনি অপেক্ষা করলে আমি আপনাকে বিয়ে করব? নাকি আমার ব্রাইট ফিউচার দেখে আমাকে ছাড়তে চাইছেন না? আপনার বাবা মাও নাচতে নাচতে রাজি হয়ে যাবে? থমকিত পুষ্পিতা। মস্তিষ্ক কাজ বন্ধ করে দিয়েছে। আর কিছুই সে ভাবতে পারছে না। ভাবতে গেলেই নিজেকে পাগল পাগল লাগছে তার। ছোট্ট একটা সংসারের স্বপ্ন যেন কয়েক মুহূর্তে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। অনুভূতিশূন্য পুষ্পিতা জারিন ফোন করল। বয়ফ্রেন্ড বিদেশ পড়তে গিয়েছে, খুব ভাব বেড়েছে তাই না? আজ রাতের জন্য আমাদের বাসায় এসে থাকতে পারবি? নির্লিপ্ততা, উদাসীন, ক্লান্তভাবাপন্ন গলার আওয়াজ পুষ্পিতার। কপালে চিন্তার সূক্ষ্ম রেখার ভাঁজ পড়ে জারিনের। পুষ্পিতার নির্জীব, নিষ্প্রভ তার চিন্তিত, তটস্থ গলায় প্রশ্ন করল, কি হয়েছে পুষ্পিতা? তোর গলা এমন শোনাচ্ছে কেন? পুষ্পিতা কম্পান্বিত, উদ্বিগ্ন গলা দিয়ে বহু কষ্টে উচ্চারণ করল, মানসিকভাবে আমি খুব একা জারিন। আমার তোর সঙ্গ দরকার। নিঃসঙ্গতা আর একাকিত্বে আমি আমার জীবনও নিয়ে নিতে পারি। মানসিক চাপ আমি আর নিতে পারছি না। আমার দম বন্ধ লাগছে। চারপাশের হাওয়া কেমন বিষে ভরা। পাগল হয়ে গেলি নাকি? আর কি হয়েছে বলবি তো? যাকে বেশি ভালোবাসি সেই আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিল জারিন। আর কথা বাড়াল না সে। খট করে মোবাইল কেটে দিল। জারিনের চিন্তা সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে। পুষ্পিতা খুশি হওয়ার বদলে এমন কেন করছে হিসাব মিলাতে পারছে না সে। ভাবতে ভাবতে সে তার মায়ের রুমে গেল। বিহবল,
অস্থির চিত্ত উদ্ভ্রান্তের ন্যায় বাইরে তাকিয়ে রইল পুষ্পিতা। আবছায়া নভমণ্ডলে মিটিমিটি তারা জ্বলছে। পুষ্পিতা খুব করে চাইছে তার নিঃশ্বাস আটকে যাক সারা জীবনের মতো। এই বাতাসে আর স্নিগ্ধতা নেই, আছে শুধু বিষাক্ততা। কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে, বড্ড কষ্ট। পুষ্পি, চা খাবি? দরজায় ঠকঠক করে বললেন আফসানা হক। পুষ্পিতা শুনল কিন্তু উত্তর দিল না। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, কণ্ঠনালীতে এসেই আটকে যাচ্ছে সব। আফসানা হক আবারও ডাকলেন। এবারও নিসারা রইল পুষ্পিতা। আফসানা হক আরেকবার ডাকতে গিয়েও ডাকল না। রান্নাঘরের দিকে পা দিল। চা হাতে আবারও এলেন পুষ্পিতার রুমের সামনে। উতলা অধীর স্বরে আবারও ডাকল, পুষ্পি, মা ডাকছি। উত্তর দিচ্ছিস না কেন? চিন্তা হচ্ছে আমার। তুই কি ঘুমোচ্ছিস? পুষ্পিতা বহুকষ্টে মৃদুস্বরে মুখ দিয়ে উচ্চারণ করল, হুম। আফসানা হক দাঁত কটমট করতে লাগলেন। আমারে টেনশন দিয়ে ঘুমা তোরা এই সন্ধ্যায়। চিন্তায় কলিজার পানি আমার শুকিয়ে গেল। পুষ্পিতাকে বকতে বকতে সোফায় গিয়ে বসলেন। মায়ানের কথাগুলো আর ভাবতে পারছে পুষ্পিতা। মাথাটা ভীষণ ধরেছে, চোখ জোড়া নিভু নিভু করছে। ক্ষণে ক্ষণে বুক গলিয়ে বেরিয়ে আসছে দীর্ঘ নিঃশ্বাস। পুষ্পিতার খুব ইচ্ছে করছে ঘুমের ঔষধ খেয়ে সারা জীবনের মতো ঘুমিয়ে যেতে। অস্থির লাগছে তার। পুষ্পিতা, আমি এসেছি। দরজা খোল। জারিনের আওয়াজ পেয়ে চোখ বন্ধ করে নিল সে। ধীর পায়ে গিয়ে দরজা খুলল। জারিন রুমে ঢুকেই এক নিঃশ্বাসে বলতে লাগল, তোর জন্য মায়ের কাছে কত মিথ্যে বলেছি জানিস? কত জেরার মুখোমুখি হয়েছি আমি। অ্যাসাইনমেন্টের দোহাই দিয়ে আসলাম, ভাইয়া দিয়ে গেল। এখানে এসেও আন্টির জেরা। উফ, এখন বল কেস কি? একনাগাড়ে কথাগুলো বলে হাঁপাতে লাগল সে। পুষ্পিতা দরজার ছিটকিনি আটকে খুব শক্ত করে ঝাপটে ধরল জারিনকে। আতকে উঠল জারিন। পুষ্পিতার আকস্মিক জড়িয়ে ধরায় শরীর কেঁপে উঠল তার। মুহূর্তেই থমকে গেল সে। চিন্তারা মাথায় জট পাকাচ্ছে। পুষ্পিতার অদ্ভুত ব্যবহারে জারিনের মাথায় চিন্তার পাহাড় জুড়েছে। পুষ্পিতা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে ফোঁপানো শুরু করে দিল। পুষ্পিতার চোখের পানি জারিনের কাঁধ স্পর্শ করতে ব্যস্ত হয়ে পড়ে জারিন। আতঙ্কিত হয়ে নিজ থেকে সরাতে চাইলে পুষ্পিতা আরও তাকে শক্ত করে জড়িয়ে ধরল। অনবরত শব্দহীন কেঁদেই চলেছে পুষ্পিতা। কি বললে পুষ্পিতার কান্না থামবে সেটাই বুঝতে পারছে জারিন। পুষ্পিতার সাথে সাথে সেও কেঁদে দিল। ফাঁকা ঢুক গিলে ক্রন্দনরত হতবিহব্বল ফুরবল গলায় বলল, এভাবে কাঁদলে আমি বুঝব কিভাবে কি হয়েছে? আর আন্টি তোর কান্নার আওয়াজ শুনে যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবি? জারিনকে ছেড়ে বিছানায় গিয়ে বসল পুষ্পিতা। অবিরাম হেঁচকি দিচ্ছে সে। পুষ্পিতার পাশে গিয়ে জারিন বসল। পুষ্পিতার কান্নার বেগ থেমেছে অনেকক্ষণ। চোখের কোণে পানি শুকিয়ে সাদা রেখা পড়েছে। বাদে বাদে কেঁপে উঠছে তার শরীর। জারিন পুষ্পিতার মুখের দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো উত্তর জানার আশায়। জারিনের দিকে তাকিয়ে বিষণ্ণ প্রাণহীন হাসল পুষ্পিতা। মায়ান আমার সাথে সব সম্পর্কের ইতি টেনেছে জারিন। বসা থেকে উঠে দাঁড়ায় জারিন, চোখ জোড়া বড় বড় করে বলে, কি? পুষ্পিতা চোখ বন্ধ করে মাথা দুলায়। কোনো অপরাধে? কাল অবধি তো সব ঠিকঠাক ছিল। অপরাধ জানি না, শুধু জানি উনার আর আমার দূরত্ব শুধু শারীরিক না মানসিকও। মানে তুই সিউর তো? উনি তো তোর সাথে মজাও করতে পারে, তাই না?
আমি নাকি উনার ব্রাইট ফিউচার দেখে উনাকে ছাড়তে চাইছি না, বলেই কাতর চোখে চেয়ে রইল জারিনের দিকে। জারিন যেন বিস্মিত হয়ে গেল। মজা করুক আর সত্যি বলুক, ওই একটা কথার কাছে উনার সমস্ত ভালোবাসা ফিকে হয়ে গিয়েছে। যেখানে কথা ছিল উনার জীবনের সকল অভাব একটু একটু করে দূর করার জন্য আমি উনার সঙ্গ দিব। আর বলতে পারল না কিছু। গলায় কথাগুলো আটকে গেল পুষ্পিতার। জারিন পুষ্পিতার হাত দুটো দৃঢ়ভাবে ধরল। সান্ত্বনার স্বরে কিছু বলার আগেই আফসানা হকের ডাকলো পড়ল। হকচকিয়ে গেল জারিন। এইদিকে পুষ্পিতা বোধশক্তিহীন। জারিন কি বলবে বুঝে উঠতে পারল না। চোখ খিচে বন্ধ করে জবাব দিল, আন্টি অ্যাসাইনমেন্ট এখনো কমপ্লিট হয়নি। খাবি না তোরা? তুমি টেবিলে রেখে দাও, আমাদের জন্য অপেক্ষা করার দরকার নাই। অ্যাসাইনমেন্ট শেষ হলে আমরা খেয়ে নিব। কথাগুলো বলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। মানসিকভাবে ভেঙে পড়া পুষ্পিতার মাথায় হাত বুলিয়ে দিতেই গভীর নিদ্রায় তলিয়ে গেল সে। ঘুম নেই জারিনের চোখে। সে কোনোভাবে সমীকরণ মিলাতে পারছে না। খুব সন্তর্পণে পুষ্পিতার পাশ থেকে উঠে এলো। পুষ্পিতার ঘুম ভেঙে গেলে আর রক্ষা নেই। ডাটা অন করে সার্চ লিস্টে গিয়ে মায়ানের আইডির সন্ধান করল। ফ্রেন্ড লিস্টে থাকলেও কখনো তার সাথে মায়ানের কথা হয়নি। মায়ানের আইডির পাশে সবুজ বাতি জ্বলছে। জারিন পুষ্পিতার দিকে এক নজর তাকাল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে মেসেঞ্জার থেকে মায়ানকে কল করল। অচেনা জায়গায় ঘুম আসছে না মায়ানের। বুকের ভেতরটায় শূন্যতায় খা খা করছে। পুষ্পিতার কণ্ঠস্বর শোনার জন্য মন কেমন মুখিয়ে আছে। অশান্ত হয়ে আছে অন্তঃস্থল। পুষ্পিতার সাথে একটু কথা বলতে পারলে হয়তো অশান্ত মন শান্ত হয়ে যেত এক লহমায়। তবে সে গুড়ে বালি। অশান্ত মনকে শান্ত করার একমাত্র রাস্তা সে নিজেই বন্ধ করে দিয়েছে। কপালে হাত ঠেকিয়ে পুষ্পিতার সাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করতে লাগল সে। দৈবাত রিংটোনের শব্দে চমৎকৃত হল। তাহিয়াত জারিন আইডি থেকে কল এসেছে। পুষ্পিতার গলার আওয়াজ শুনতে পাবে সেই লোভে কল রিসিভ করে। সালাম দিল জারিন। মায়ানও সালামের জবাব দিল। ভাইয়া, আপনি কি সত্যি পুষ্পিতার সাথে সম্পর্কের ইতি টেনেছেন, নাকি পুষ্পিতাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করছেন? আপনার কি মনে হয়? আমি কিছু ভাবতে পারছি না বলেই আপনার কাছে জিজ্ঞেস করলাম। যদি সারপ্রাইজ দেওয়ার মতলব থাকে তো বাদ দেন। আমাদের বন্ধুত্ব হওয়ার পর থেকে পুষ্পিতাকে এতটা ভেঙে পড়তে দেখিনি। কয়েক ঘন্টায় পুষ্পিতা মুখের দিকে তাকানো যাচ্ছে না। ধোক করে উঠল মায়ান বুকের ভিতরটা। মেয়েটার মায় জড়ানো তার মোটেও ঠিক হয়নি। ছোট্ট একটা ভুলের জন্য আজ দুইজন ভালোবাসার দহনে পড়ছে। নিজের দুর্বলতা প্রকাশ না করে যথেষ্ট কঠিন আর গম্ভীর কণ্ঠে বলল, তো পুষ্পিতা আপনাকে বলেছে সালিশি করার জন্য? আমার পুষ্পিতাকে যা বলার বলে দিয়েছি। ইট শ ওভার। জারিন যেন বোকা বনে গেল মায়ানের কথায়। প্রত্যুত্তরে কি বলবে ভেবে পেল না। কিতকাল চুপ থেকে রাশভারী গলায় বলল, কিছু কিছু মানুষ না চাইতে অনেক কিছু পেয়ে যায়, যার কারণে সে সঠিক মূল্যায়ন করতে জানে না। আপনিও তার ব্যতিক্রম নন। আমি যা বুঝার বুঝে গিয়েছি। পুষ্পিতা আমাকে সালিশি করার জন্য বলেনি। পুষ্পিতার মানসিক অবস্থা দেখে আমি নিজ থেকে আপনাকে কল করেছিলাম। ভাবিনি এভাবে অপমানিত হব। মাঝে মাঝে মানুষের মাইরের আঘাত থেকে কথার আঘাত বেশি ক্ষত বিক্ষত করে। আর আপনি সেটা অলরেডি পুষ্পিতাকে করে ফেলেছেন। কথাগুলো শেষ করে ফুসফুস শ্বাস ফেলতে লাগল জারিন।
নিজের প্রতি নিজের রাগ লাগছে। চুপ করে মায়ান কথাগুলো শুনে গেল। তার কাছে উত্তর নেই। এক কুল আঁকড়ে ধরতে গিয়ে আরেক কুল নদীতে বিলীন হয়ে গেল। মায়ান খুব করে বলতে চাইল, আপনার সাথে পুষ্পিতা থাকলে একটু ভিডিও দিবেন? আমার না মেয়েটাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। তবে তা মুখে প্রকাশ করতে পারল না। মনের সুপ্ত মনোবাসনা মনেই চাপা পড়ে রইল। মুখ খুলে মনের বিরুদ্ধে গিয়ে কিছু বলার আগেই ওপাশ থেকে জারিনের হুঙ্কার শুনতে পেল মায়ান। ভবিষ্যতে কখনো যদি আপনাদের দুজনের এক হওয়ার সুযোগ আসে আমি জারিন তা হতে দিব না। আপনার মতো ছেলে পুষ্পিতার মতো মেয়েকে ডিজার্ভ করে না। আফটার অল আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য না। আপনারা স্বার্থের জন্য নিজের মায় জড়িয়ে স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলতে দুবার ভাবেন না। বলেই কল কেটে দিল। মায়ান হাসতে লাগল। হাসতে হাসতে চোখের কোণে পানি জমেছে। মায়ান বেদনার্ত কণ্ঠে আপন মনে বলল, যাকে অলরেডি হারিয়ে ফেলেছি তাকে আর কি হারাব। এখন তো আমার চারপাশে শুধু হাহাকার আর না পাওয়ার যন্ত্রণা বেষ্টনী দিয়ে রেখেছে খুব শক্ত হাতে। এই বেষ্টনী হতে মুক্ত হওয়া আমার সাধ্যে নেই। আজ 3 দিন হল নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছে পুষ্পিতা। অসুস্থতার অজুহাতে বাসা থেকে বের হয়নি। আফসানা হকও সন্দেহ করতে পারেনি কিছু। শুকনো আর মলিন মুখে সোফায় বসতেই আফসানা হক পুষ্পিতার মাথায় হাত বুলিয়ে দিলেন আলতোভাবে। মায়ের দিকে তাকিয়ে নিষ্প্রভ হাসল সে। একটু ছাদ থেকে ঘুরে আয় মা। 3 দিন যেভাবে বাসায় আছিস শরীর আরো খারাপ করবে। ছাদে যা ভালো লাগবে। বিনা বাক্যে মায়ের কথা মতো ছাদে গেল পুষ্পিতা। বিকেলের নির্মল বাতাসে মন একেবারে ফুরফুরে হয়ে গেল পুষ্পিতার। চোখ বন্ধ করে বাতাস অনুভব করতেই হাতে থাকা মোবাইল ভাইব্রেট হল। ছাদে আসার আগে কি ভেবে যেন সাথে করে মোবাইল নিয়ে এসেছিল। মোবাইল স্ক্রিনে তানজিফের নাম জল জল করছে। কপাল কুঁচকে গেল পুষ্পিতার। এতদিন বাদে কল করাই বেশ অবাকও হল। কল রিসিভ করে তানজিফ কিছু বলার আগেই সে গম্ভীর কণ্ঠে বলল, পুরা ঘায়ে নুনের ছিটা দিতে এতগুলা দিন পর আমাকে কল দিয়েছিস? পুষ্পিতা গম্ভীর কণ্ঠে বলা কথা শুনে হাসল তানজিফ। তোর ঘায়ে পুনরায় আঘাত করার সাহস আমার নেই। বরং ঘা যেন গভীর না হয় সেজন্য যত্ন করে তোর সেই ঘায়ে মলমের প্রলেপ দিতে পারব। পুষ্পিতা আমি যদি তোকে আবারও বিরক্তি করি সহ্য করে নিবি? নিশ্চুপ রইল পুষ্পিতা। নীরবতা ঘিরে রেখেছে তার চারপাশ। মানুষের কিছু কিছু অনুভূতি অব্যক্ত। তুই আমার সেই অব্যক্ত অনুভূতি। নিঃশব্দে অশ্রুপাত করছে পুষ্পিতা। গাল বেয়ে সমান্তরালে ঠকে যাওয়ার দুঃখ গড়িয়ে পড়ছে। তানজিফে কলিজা ছেদ করা কথায় কেন কাঁদছে তার জানা নেই। তানজিফ তো তাকে একতরফা ভালোবাসে। সে তো বাসে না। তাহলে তানজিফের কথাগুলো শুনে অন্তঃস্থলে থেকে থেকে ধোঁক করে উঠছে। কোথাও নিজের অনুভূতি অপাত্রে দান করল না তো? নিজের করা প্রশ্নের বাণে জর্জরিত সে। পুষ্পিতা চুপ করে না থেকে কিছু বল না। আমি তোর হাতটা সারা জীবনের মতো ধরতে চাই। অধিকার দিবি? আমি তোকে সারাটা জীবন আগলে রাখব। কারো মতো হাজারো স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে যাব না। আমার শুধু তোকে চাই। বুক ভেঙে আসছে পুষ্পিতার। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বুকের বাপসে যেন কেউ পাথর চাপা দিয়েছে। এমন অসহ্য যন্ত্রণা হচ্ছে। একনাগাড়ে হেঁচকি দিয়ে চলেছে। আমি তোকে বলেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোর অপেক্ষা করব। আমি প্রতিটা রাতে প্রার্থনা করেছি আল্লাহ যেন কোনো একটা রাস্তা বের করে দেয় তোকে পাওয়ার জন্য।
কথাগুলো বলতে কষ্ট হচ্ছে তানজিফের। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। চোখ বন্ধ করলে যখন তোকে ওই ছেলেটার পাশে দেখতাম আমার বুকের ভেতরে যে যন্ত্রণা হতো তা বলে বুঝাতে পারবো না। এক একটা রাত আমার কাছে ঠিক কতটা দীর্ঘ ছিল শুধু আমিই জানি। কানে মোবাইল ঠেকিয়ে ধপাস করে বসে পড়ল পুষ্পিতা। এবার কান্নার শব্দ তানজিফ শুনতে পাচ্ছে। তানজিফ নিজের ঠোঁট কামড়ে কান্না আটকানোর জন্য। আমি তোকে বুকে নিয়ে তৃপ্তির হাসি হাসতে চাই। আমার নির্ঘুম রাতের কষ্টগুলো পুষিয়ে নিতে চাই। পুষ্পিতা একটা কথার জবাব দিতে পারল না। মোবাইল বুকে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তানজিফের কাতর স্বরে করা এক একটা অনুরোধ পুষ্পিতার বুকে প্রলয় বয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর প্রলয়। বুকের নিপীড়িত ক্লেশ, যন্ত্রণা খোলা আকাশে বিলিয়ে দিতে চাইছে। কিন্তু তা বুকটাকেই আঁকড়ে ধরে আছে খুব শক্ত করে। তোরে হাতে পায়ে ধরে অনুরোধ করে ভার্সিটিতে নিয়ে আসলাম ক্লাস না করে সং হয়ে বসে থাকার জন্য। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল জারিন। ভার্সিটির মাঠে হাঁটুর ভাঁজে মাথা গুজে বসে আছে পুষ্পিতা। যে তোকে ছেড়ে দিতে দুবারও ভাবেনি তার কথা চিন্তা করে কেন মানসিক চাপ বাড়াচ্ছিস? চাইলে সবকিছু পারা যায়? মাথা উঁচিয়ে অসহায় চিত্তে বলল পুষ্পিতা। ঢং বাদ দে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। হয়তো সময় সাপেক্ষ। বছরের পর বছর সংসার করার পরও বিচ্ছেদ হয় মানুষের। তারাও আবার নতুন করে শুরু করে। অন্য কারো সাথে বাঁচার স্বপ্ন দেখে। নিজের ভালো থাকার জন্য মানুষ সব করতে পারে, করতে হয়। হাজারো ঝড় ঝাপটার পরে নিজের জীবনটা নিজেকেই গুছিয়ে নিতে হয়। অন্য কেউ এসে গুছিয়ে দিয়ে যাবে না। বলা যতটা সহজ করা ততটা সহজ না। একটা মানুষ আরেকটা মানুষের সাথে ২৪ ঘন্টা মানসিকভাবে এটাচ থাকার পর হুট করে কোনো কারণ ছাড়াই যখন দূরে সরে যায়, তখন ওই পরিস্থিতির মধ্য যাওয়া কতটা যন্ত্রণাদায়ক শুধু সে জানে। তারপরও নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। পীড়িত মুখে কথাগুলো বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল পুষ্পিতা। এখনো স্বাভাবিক আছিস কারণ ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা তুই করতে পারিসনি। তোর পছন্দের ব্যাপারগুলো উনার মাঝে পরিলক্ষিত হতেই তুই বুঝে নিলি তুই উনাকে ভালোবাসিস। এরকম হাজারো ছেলে আছে। তার মানে কি তুই সবাইকে ভালোবাসিস? চোখ বড় বড় করে জারিনের দিকে প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে রইল পুষ্পিতা। জারিনের কথা কিছুই তার বোধগম্য হচ্ছে না। জারিন পুষ্পিতার হাতটা ধরল। এমন না যে ভালোবাসলে তার মাঝে তোর পছন্দের সবগুলো দিক থাকবে। তোর অপছন্দের দিকগুলো মানিয়ে নেওয়াই হচ্ছে ভালোবাসা। খানিক চুপ থেকে পুনশ্চ বলল, ভালোবাসায় স্যাক্রিফাইস থাকে, কম্প্রোমাইজ থাকে। আমি মায়ানকে ভালোবাসি। তাহলে তানজিফ নিজেকে গুটিয়ে নেওয়াতে চুপসে গিয়েছিলি কেন? তানজিফ যখন তোকে দেখেও মুখ ফিরিয়ে নিত তোর মুখের ভাবগতি পাল্টে যেত। তখন কেন বারবার বলতি ওর ভাব বেড়েছে? তোর তো খুশি হওয়ার কথা ছিল। তুই মুখে বলতি এক কথা, তোর চোখজোড়া বলতো অন্য কথা। মাথা নিচু করে ফেলে পুষ্পিতা। তার কাছে এর কোনো উত্তর নেই। বিরক্ত হওয়ার মাঝে তোর অনুভূতি ছিল, যা তুই কখনো অনুভব করতে পারিসনি। তুই কখনো তানজিফের চোখের দিকে তাকিয়েছিস? তাকাসনি। যেই চোখে তোর জন্য হাজারো ভালোবাসা ছিল, যে চোখে ছিল তোকে পাওয়ার তৃষ্ণা। বাহুতে মাথা ঠেকিয়ে সবুজ ঘাসে আঁকিবুকি করে চলেছে পুষ্পিতা। তীক্ষ্ণ আর সুচালো চোখে পুষ্পিতাকে পর্যবেক্ষণ করছে জারিন। এতক্ষণের এত কথা যেন পুষ্পিতা শুনতেই পায়নি এমন ভাব।
পুষ্পিতার গাছাড়া ভাব দেখে দাঁত কটমট করছে সে। জারিন রাগে চিবিয়ে চিবিয়ে বলল, এই মিডটার্মে যদি তোর জন্য আমার রেজাল্ট খারাপ হইছে তো তোরে আমি খাইছি। কাল রাতে আমি একটারও উত্তর পাইনি পুষ্পিতা। আমার উত্তর চাই। মোটা ভারী গলার আওয়াজ শুনে মাথা তুলে তাকায় পুষ্পিতা। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল তার, যেন কেউ খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটিয়েছে। যেখানে উত্তর তোর জানা, আর কি উত্তর দিব? তাহলে রাতে এভাবে কাঁদছিলি কেন? আমার মন চেয়েছিল কেঁদেছি। তোর সমস্যা? অবশ্যই সমস্যা। কথা বাড়াল না পুষ্পিতা। চুপ করে বসে রইল। জারিন দুজনের কথার কিছুই বুঝল না, বোকার মতো চেয়ে রইল। তানজিফ ব্যাগটা পাশে রেখে ধপাস করে বসে পড়ল। অধিকার দিল আমি কখনো তোকে বিগত দিনগুলোর জন্য কথা শোনাব না। বিয়ে করতে পারবি আমাকে? উদাসীন নির্লিপ্ততা কণ্ঠে বলল পুষ্পিতা। পুষ্পিতার আকস্মিক কথায় যেন বাজ পড়ল জারিনের মাথায়। অবাক নেত্রে চেয়ে রইল পুষ্পিতার পানে। বিয়ে করার জন্য নিশ্চয়ই অধিকার চাইছি? প্রথম প্রথম এমন বড় বড় কথা সবারই থাকে, মাস 6 পরে সবই ফুস হয়ে যায়। ছেড়ে দে ভাই, আমার একবার শিক্ষা হয়ে গিয়েছে। ধরলে সারা জীবনের জন্য আকরে ধরব, মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য না। কি করিস তুই? বিয়ে করলে কি খাওয়াবি? কেন, তুই কি প্রতিদিন 1 মণ চালের ভাত খাস? না কুচু করে পুষ্পিতা তানজিফের দিকে তাকায়। জারিন মিটিমিটি হাসছে। তানজিফ আরও একটু এগিয়ে বসল। হাত বাড়িয়ে পুষ্পিতার হাতটা ধরতে গিয়েও ধরল না। কোমল গলায় বলল, সবাই তো ক্যারিয়ার আর পরিবারের দোহাই দিয়ে ছেড়ে চলে যায়। আমি না হয় তোর হাতটা শক্ত করে ধরে নিজের ক্যারিয়ার গড়লাম। আর ক্যারিয়ার গড়তে না পারলে বড় কোনো শপিং মলের সামনে বসে দুইজন মিলে ভিক্ষা করব। হবে না? তানজিফের চোখের দিকে অনিমেষ তাকিয়ে রইল পুষ্পিতা। হুট করে মায়ানের বলা শেষ কথাটা মনে পড়ে গেল। ব্রাইট ফিউচার দেখে ছাড়তে চাইছেন না? একজন ব্রাইট ফিউচার হবে বলে পুষ্পিতাকে ছেড়ে গেল, আরেকজন পুষ্পিতার হাতটা শক্ত করে ধরে নিজের ক্যারিয়ার গড়তে চাইছে। দুইটা কথার বেড়াজালে আটকে গেল পুষ্পিতা। অপলক তাকিয়ে আছে তানজিফের দিকে, কিন্তু মাথার উপরে ঘুরঘুর এগুলো। তানজিফ এবার সাহস করে পুষ্পিতার হাতটা আলতো করে ধরল। পুষ্পিতার চোখে দৃষ্টি স্থির রেখে আকুল কাতর স্বরে কণ্ঠনালী দিয়ে উচ্চারণ করল, আমার হৃদয় ক্ষত বিক্ষত করা তোর চোখের পানি মুছে দেওয়ার অধিকার চাইছি। দিবি সেই অধিকার? আঙুলের ফাঁকে কলম গুজে সেই কলমকে নাচাচ্ছে পুষ্পিতা। পুরো মনোযোগ তার বইয়ে। ফাইনাল ইয়ার পড়াশোনার চাপটাও বেশি। দৈবাত মায়ানের স্মৃতি মস্তিষ্কে বিচরণ করতেই কলম রেখে দিল বইয়ের উপর। অনুভূতি যেন ডানা মেলে ঝাপটানো শুরু করল মনের আনাচে কানাচে। চেয়ারে গা এলিয়ে চোখ বুজে রইল। সমস্ত কায়া যেন পুষ্পিতার অসার হয়ে এলো। নড়ার বিন্দুমাত্র শক্তি পেল না। একটু একটু করে মিলিয়ে যাওয়া ক্ষতটা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে। অদৃশ্য রক্তক্ষরণ হচ্ছে সেই ক্ষত হতে। ঘায়ের গভীরতা খুব বেশি। বুকের ভেতর জ্বলছে। পুষ্পিতা কি ভেবে বালিশের তলা থেকে মোবাইল বের করল। মায়ানের রেস্ট্রিক্টেড করে রাখা আইডিতে গেল। হয়তো বা সরি লেখা থাকবে সেই আশায়। তবে যা দেখল তাতে যেন খরিত রক্তের মাত্রা বাড়ল ক্রমান্বয়ে। ঝাপসা হয়ে এলো তার চোখ। নিমিষ ফেলতেই গাল স্পর্শ করল নেত্রজল। চোখের ভুল ভেবে পুনরায় পড়ল মায়ানের প্রেরিত বার্তা। বান্ধবীকে দিয়ে কল করিয়েছেন আপনার হয়ে ওকালতি করতে? এই আপনার আত্মসম্মান?
ছেলের কি অভাব পড়েছে যে আপনার আমাকেই লাগবে? নাকি ভবিষ্যৎ সুখের আশায় আমায় ছাড়তে চাইছেন না? নিচে লেখা, দিস পারসন ইজ নট এভেইলেবল। চোখ জোড়া মুদে আসছে পুষ্পিতার। যতটুকু অনুভূতি অবশিষ্ট ছিল আজ সেটাও বিলীন হয়ে গেল। আর বাকিটুকু শুধু ঘৃণা। ক্লাসরুমে সবার সাথে গানের সুর মিলিয়েছে জারিন। বন্ধুরা এলোমেলো মুঠো ভরে নিয়ে এলো আনকোরা সূর্যের লাল। কলেজের ঘাসে ঘাসে, হুল্লোড় ক্যাম্পাসে, একমুঠো ছুটির সকাল। হনহনিয়ে পুষ্পিতা এসে জারিনের সামনে দাঁড়াল। পুষ্পিতার চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। জারিন হাসিমুখে ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করল, কি? পুষ্পিতা ক্লাসের কাউকে পরোয়া না করে কষিয়ে চর বসিয়ে দিল জারিনের গালে। আকস্মিক অতর্কিত অভিক্রমণে জারিন আহাম্মক হয়ে গেল। হাসি খুশি আনন্দঘন পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে গেল। সবার মুখের খুশির ঝলক সরে গিয়ে আধার নিমজ্জিত হয়ে গেল এক লহমায়। উপস্থিত সকলের চোখে মুখে প্রশ্নের ছড়াছড়ি। গালে হাত রেখে পুষ্পিতার দিকে নিমেষহীন চোখে তাকিয়ে আছে জারিন। নিজেকে খুব চালাক মনে করিস তুই? কান্নামাখা স্বরে বলল পুষ্পিতা। জারিন তখনও নির্বোধ, বেকুবের মতো পুষ্পিতার দিকে চেয়ে রইল। ফুস করে নিঃশ্বাস ছাড়ল পুষ্পিতা। পুষ্পিতা চোখ মুছে জারিনের হাতটা শক্ত করে ধরল। টানতে টানতে নিয়ে গেল বাইরে। বাইরে গিয়ে পুষ্পিতা জারিনের হাত ছেড়ে দিল। আমার পিছু পিছু আসবি। তোর সাথে আমার বোঝাপড়া বাকি। জারিনও বাধ্য মেয়ের মতো পুষ্পিতার পিছু পিছু যেতে শুরু করল। পুষ্পিতার এমন অদ্ভুত আচরণ কিছুই তার বোধগম্য হচ্ছে না। ডিপার্টমেন্ট বিল্ডিংয়ের পিছন দিকটা এসে থামল পুষ্পিতা। তার পিছনে জারিনও এসে দাঁড়াল। তুই মায়ানের সাথে কেন কথা বলেছিস? বলে জারিনের চোখের দিকে তাকালো পুষ্পিতা। মাথা নুইয়ে ফেলে জারিন। পুষ্পিতা পুনরায় ব্যগ্র কাতর স্বরে বলল, আমার জন্য কেন অপমানিত হতে গেলি? তুই আমার বান্ধবী কম বোন বেশি। আর কোথাকার কে তোকে আমার জন্য কথা শুনিয়ে দিল? কণ্ঠনালী অসহায়ত্বের ছাপ পুষ্পিতার। জারিন পুষ্পিতার গালে হাত রাখে আলতো করে। বিষণ্ণ মুখে মৃদু স্বরে বলল, বান্ধবী কম বোন বেশি। সেজন্য বোনের কষ্টটা আর সহ্য করতে পারছিলাম না। তোর প্রাণহীন নির্জীব চোখ, মলিন মুখ আমার কাছে বিষের মতো ছিল। তাই 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 কি করলি? গলা ধরে এলো পুষ্পিতার। বিলম্ব না করে জারিনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। চোখে পানি টইটম্বুর। দুপাপড়ির আলিঙ্গনে গাল স্পর্শ করবে সেই পানি। যেন তোদের দূরত্ব মিটে। যে মানুষটা নিজে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলছে সে আর কখনো আমার কাছে আসবে না। আমাদের সন্ধির বিচ্ছেদ হয়ে গিয়েছে। সে মানুষটা আমার না। আচমকা করতালির শব্দে জারিনকে ছেড়ে দিল পুষ্পিতা। সামনে তানজিফ। মেয়েরা আসলেই অদ্ভুত। একজন তোকে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে সেদিকে তোর খেয়াল নেই। আর যে তোকে চাইছে না বারবার তার কাছেই ছুটে যাচ্ছিস। আসলে কি বলতো, আমার ভাগ্যটাই খারাপ। শত চেষ্টা করেও আমার আবেগ অনুভূতি তোকে বুঝাতে পারছি না। বিবর্ণমুখ তানজিফের। আরও দুপা এগিয়ে এলো সে। আমার অনুভূতির গভীরতা কখনো মাপার চেষ্টা করেছিস পুষ্পিতা? মাথা নুইয়ে ফেলে পুষ্পিতা। নিস্তেজ হাসল তানজিফ। চোখে মুখে হতাশার ছাপ। কখনো যদি মাপার চেষ্টা করতি হয়তো তলিয়ে যেতি। তুই নিজেও জানিস আমি তানজিফ তোকে কতটা ভালোবাসি। তুই বুঝেও না বুঝার ভান করিস। এইচএসসি দেওয়ার পর বাবা চেয়েছিল আমি যেন বাহির থেকে পড়াশোনা কমপ্লিট করি।
আমি শুধু তোর কাছাকাছি থাকার দেশে রয়ে গেলাম। সাবজেক্ট আমার জন্য পড়তে কষ্টকর হয়ে পড়বে জেনেও আমি পড়ছি। তুই আমার রক্তে মিশে গিয়েছিস। নিজের মনের জমানো কথাগুলো বলে চলে যাওয়ার জন্য অগ্রসর হল তানজিফ। সামনের দিকে পা দিয়েও দিল না। পিছন ফিরে বেদনার্ত কণ্ঠে বলল, আমার অনুভূতি আমি তোর হাতে তুলে দিলাম। আজকের পর আমি আর তোকে ভালোবাসি বলবো না। অপেক্ষায় থাকব তোর মুখে শোনার জন্য। হাসপাতালের করিডোরে বসে অনবরত কেঁদে চলেছে পুষ্পিতা। আশহাব শেখ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। অবস্থা আশঙ্কাজনক। অপারেশন থিয়েটারে আছেন। ওটির বাইরে দাঁড়িয়ে চিন্তিত মুখে দাঁতে নখ কাটছে তানজিফ। গায়ের শার্ট তার রক্তে মাখামাখি। তখন তানজিফ চলে আসার পর পুষ্পিতার মোবাইলে আননোন নম্বর হতে কল আসে একটা। জারিনকে কিছু না বলে হন্তদন্ত হয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসে। আধ ঘন্টা বাদে স্পটে পৌঁছে আশহাব শেখের রক্তাক্ত দেহ দেখে দুচোখে আধার দেখে পুষ্পিতা। কি করবে না করবে ভেবেই যেন গগনবিদারী চিৎকার করে উঠল। দিক বেদিক না ভেবেই তানজিফকে কল করে। জারিনের কাঁধে মাথা রেখে অশ্রু বিসর্জন দিয়েই যাচ্ছে পুষ্পিতা। থামার নাম নেই। সান্ত্বনা দেওয়ার জন্য জারিন এটা ওটা বলে যাচ্ছে। বাবার রক্তাক্ত মুখের সামনে কন্যার কোনো কথা কি বুঝো মানে। উপায়ন্তর না পেয়ে তানজিফ পুষ্পিতার সামনে এসে দাঁড়াল। পুষ্পিতা তানজিফের হাতটা খপ করে ধরে সেখানেই কপাল ঠেকাল। জারিন চোখের ইশারায় তানজিফকে বলল পুষ্পিতাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। অন্য হাতে পুষ্পিতার মাথায় হাত রাখে তানজিফ। আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে কোমল নরম গলায় বুঝাল, মা আন্টিকে নিয়ে আসছে হাসপাতাল। তোকে এই রূপে দেখলে আন্টিকে সামলানো দায় হয়ে যাবে। নিজেকে একটু শক্ত কর। আমাদের থেকেও আন্টির পাশে তোর দাঁড়ানোটা বেশি জরুরি। ফারদিনকেও সামলাতে হবে। মাথা তুলে পুষ্পিতা উড়না দিয়ে চোখ মুছে নিল ভালো করে। আমি আর কাঁদব না বলেই নীরব হয়ে গেল। বাদে বাদে হেঁচকি দিচ্ছে। তানজিফের চোখের দিকে তাকিয়ে আবারও কেঁদে দিল। তানজিফ সযত্নে পুষ্পিতার চোখের পানি মুছে দিল। কাঁদে না, আঙ্কেল একদম সুস্থ হয়ে যাবে। তানজিফ মুখের কথা শেষ করতে পারল না। এর আগেই হাসপাতাল কাঁপিয়ে চিৎকার করে তানজিফের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ল আফসানা হক। তানজিফ তড়িঘড়ি করে উনাকে ধরলেন। পুষ্পিরে তোর বাবার কিছু হলে আমি বাঁচব না। তানজিফ উনাকে বসালো। আপাতত সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করার নেই। অন্ধকারে নিমজ্জিত ধরণী। আশহাব শেখকে আইসিইউতে শিফট করা হয়েছে। রাত পেরোলেই কেবিনে দেওয়া হবে। পুষ্পিতা জারিনের কাঁধে হাত রাখতেই কেঁপে উঠল সে। বাবার বিপদ তো কেটে গিয়েছে। বাসায় চলে যা। আবার কাল সকালে আসিস। নয়তো অসুস্থ হয়ে যাবি। তুই অসুস্থ হবি না? জানি না। তবে জানি আমার তোদের মতো বন্ধু আছে, যারা বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ না করুক আমার ক্ষেত্রে এমন হলে তুইও আমার মতো করতি। হাসপাতালে এতজন হয়তো এলাও করবে না। বাসায় যা, শাওয়ার নে, হালকা লাগবে। আফসানা হকের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল পুষ্পিতা। আফসানা হক মেয়েকে চোখের সামনে দেখে আবারও কান্নার জন্য উদ্যত হতেই পুষ্পিতা উনার গালে হাত রাখে। কাঁদে না মা, বাবা আবারও সুস্থ হয়ে যাবে। তুমি আন্টির সাথে ফারদিনকে নিয়ে বাসায় চলে যাও। আমি আছি এখানে। আফসানা হক বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে বললেন।
আমি তোর বাবাকে রেখে আমি কোথাও যাব না। বাবাও অসুস্থ, আবার তুমিও যদি অসুস্থ হও, আমরা দুই ভাইবোন কোথায় যাব মা? ভোর হলে আবার এসো। আন্টি পুষ্পিতা ঠিক বলেছে। আপনি মায়ের সাথে চলে যান। পুষ্পিতা উঠে দাঁড়াতেই ওড়নায় টান পড়ে তার। ফারদিন বোনের দিকে তাকিয়ে রইল। ফোলা ফোলা চোখমুখ তার। আমি আম্মুর সাথে যাব না। আমি তোমার সাথে আব্বুর কাছে থাকব। অনেক কিছু বদলে গিয়েছে। সেদিনের পর হতে গত হয়েছে 7.5 মাস। পুষ্পিতার গ্রাজুয়েশন শেষ। মাস্টার্সে ভর্তি হবে কদিন বাদে। এক্সিডেন্টের পর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন আশহাব শেখ। ডিনার টেবিলে বসে আছে সবাই। পুষ্পিতা একটু পড়ে পড়ে আশহাব শেখের কপালে কাটা দাগটার দিকে তাকাচ্ছে আর তপ্ত শ্বাস ফেলছে। ভাত খেতে ইচ্ছে করছে না তার। এক লোকমা ভাত মুখে দিয়ে আফসানা হক উৎফুল্ল গলায় বলল, আজ দুপুরে মায়ান জাপান থেকে কল করেছিল। আমাদের সবার খবরাখবর নিল। ফারদিনের পড়াশোনা ব্যাপারে জিজ্ঞেস করল। মায়ানের নাম শুনে চোখে মুখে কাঠিন্য দেখা দিল পুষ্পিতার। মুহূর্তেই মাথায় রক্ত চেপে গেল। আসলেই ছেলেটা খুব ভালো। ব্যবহারও অমায়িক। কত ভালো ফিউচার। এমন একটা ছেলের হাতে পুষ্পিতাকে তুলে দিতে পারলে নিশ্চিন্তে মরতে পারতাম। আমার মেয়েটাকে নিয়ে বড্ড চিন্তা হয়। ব্যাস, পুষ্পিতা নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারল। আশহাব শেখের কথায় তেতে উঠল। ফিউচার ভালো হলেই তোমার মেয়ে সুখী হবে? তুমি জানো, একটা বেকার দেশে পড়াশোনা করেছে এমন ছেলে তোমার মেয়েকে সুখী করতে পারবে না? ফিউচার ভালো না দেখো কে তোমার মেয়েকে চায়? আর কে তাকে সুখী করতে পারবে? পুষ্পিতা বাবার সাথে কেউ এভাবে কথা বলে? এই শিক্ষা আমি দিয়েছি? তোমরা কেন একজন সফল ছেলেকেই খুঁজো? যে ছেলেটা বেকার সেই ছেলের কথা কেন ভাবতে পারো না? বরং একটা বেকার ছেলের পাশে থেকে একটা মেয়ে যখন তার ক্যারিয়ার গুছিয়ে দিবে তখন মেয়েটার মর্ম বুঝে। যখন মা হবে তখন বুঝবে কেন করে এমন। প্রত্যেক বাবা মা তার সন্তানকে সুখী দেখতে চায়। রুমে এসে তানজিফের নম্বরে ফোন লাগালো। রাগে গাড়ি রি করছে তার। ফোন রিসিভ হতেই তানজিফকে কিছু বলতে না দিয়ে কর্কশ গলায় বলল, তুই আমার উত্তরের আশায় ছিলি না? আমি তোকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুই পরিবার নিয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবি। 7 দিনের 1 সেকেন্ড পরে এলেও তুই আমাকে আর পাবি না। আমার তোর পাশে থেকে তোর সফল ক্যারিয়ারের সঙ্গী হতে চাই। প্রমাণ করতে চাই সব মেয়ে ব্রাইট ফিউচার দেখলে জোর করে থাকে না। একটা বেকার ছেলের হাতও মেয়েরা ধরে। চলবে।